নমস্কার, স্বাগত খবরের ডায়েরিতে। গণতন্ত্রকে রক্ষা এবং সংবিধানকে সম্মান কিভাবে জানাতে হয় তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে শিখতে হবে বললেন মুখ্যমন্ত্রী। বুধবার জরুরি অবস্থার অন্ধকার অধ্যায়ের 50তম বর্ষ নানা কর্মসূচির মাধ্যমে উদযাপিত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহাশয় সংবিধানকে আজ আমরা পালন করছি সংবিধান হত্যা দিবস। मिली ना तो देश भर में उनके खिलाफ आज 1975 को दिल्ली के नाम মনে করছেন রাষ্ট্রপ্রেমী किसने आया সেই ভার্ডিক্ট করে দেন। প্রধানমন্ত্রী হিসেবে আপনি থাকতে পারবেন, কিন্তু ভোটিং রাইট আপনার থাকবে না। শুধু তাই নয়, উনি বলেছেন যে বেতনও আপনি নিতে পারবেন না, 1 পয়সা আপনি নিতে পারবেন না। তখন এই অবস্থায় 1975 সালে 25শে মে আজকের দিন, সেই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যে তৎকালীন রাষ্ট্রপতি ফকিরউদ্দিন আলী আহমেদকে বাধ্য করেন ইমার্জেন্সি ডিক্লেয়ার করার জন্য। আমাদের কিন্তু ছত্তিশগড় থেকে আসে, ছত্তিশগড়ের মাওবাদীরা কেমন কি অসাংবিধানিক ভাবে মানুষকে হত্যা করে, সেনাবাহিনীকে হত্যা করে, যিনি সাক্ষী আছে। এই নির্লজ্জ কমিউনিস্টের দল, সংবিধান বিরোধী দল, এরা পলিটব্যুরো থেকে প্রেস রিলিজ যে অমিত শাহ ভুল করছে, ভারত সরকার অন্যায়ভাবে মাওবাদীদের কেশব রাওকে মেরেছে, তার জন্য আমি বলি এটা পার্মানেন্ট ইমার্জেন্সি। Standing in front of the respected speaker to remember and fellow audience, I am here to put my words on the emergency. First of all, I would like to elaborate the rules of the emergency. The former Prime Minister of the India, Indira Gandhi, imposed the emergency. The event was imposed on 25th. আগামী দিনের মুখ্যমন্ত্রী, আগামী দিনের প্রাইম মিনিস্টার, আগামী দিনের স্পিকার, আগামী দিনের রাজ্যসভার সদস্য, পার্লামেন্টের সদস্য, আমাদের বিধানসভার সদস্য এখানেই অবস্থান। মক পার্লামেন্ট এখানে সংসদীয় রাজনীতির যেভাবে হয়ে থাকে, এখানে যেভাবে রাখা হয়েছে, কিছুটা আইডিয়া কিন্তু হবে। এগুলো দেখে আমাদের ভিতর থেকে আসা উচিত যে কিভাবে দেশ চালাতে হয় এবং দেশ চালাতে গিয়ে কিভাবে ট্রান্সপারেন্সির মাধ্যমে দেশ চালাতে হয়, সেই বিষয়গুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা উচিত। ইদানিং যারা কংগ্রেসীরা, উনারাও এই সংবিধান নিয়ে বড় বড় কথা বলেন। যিনি এই সংবিধান রচনা করেছেন উনাকে পর্যন্ত অপমান করেছে। অর্থাৎ যারা এই সংবিধান নিয়ে এখন বড় বড় কথা বলছেন, তাদের জামা ঘষে দিতে হবে এবং তাদের ইতিহাস, তারা যে বিকৃত ইতিহাস আমাদের কাছে রেখেছে, তার জন্য তাদেরকে উপযুক্ত শাস্তিও পেতে হবে। সেই সংকল্প নিয়ে আমাদের আগামী দিন এই আমাদের সমাজকে তৈরি করতে হবে। 1975 সালের 25 জুন দেশের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন। বিজেপি এই দিনটিকে কালো দিবস আখ্যা দিয়ে নানা কর্মসূচি হাতে নিয়েছে। ওই সময়ের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ তথা বরিষ্ঠ নাগরিক অজয় বিশ্বাস। সুপ্রিম কোর্ট রায় দিল, যে উনি যে ইলেকশনে দাঁড়িয়েছেন সেই ইলেকশনে উনি কারচুপি করেছেন। ইন্দিরা গান্ধী এটাকে মানতে চায় না স্বাভাবিকভাবে। তাহলে কী করার? ডাকে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়, উনি এখানে এসে বলেন এইসব অর্থাৎ যে কোনো আজকে থেকে ওই সিচুয়েশনে পরামর্শ দেন। তাই এরাই ড্রাফট করে গভর্নরের কাছে দেওয়ার জন্যে যে এমার্জেন্সি দাও করে টুডে এমার্জেন্সি ডিক্লেয়ার হয়ে গেল। এমার্জেন্সির সময় আপনার 1 লাখ লোককে অ্যারেস্ট করেছিল, আদবানি টাদবানি সব অ্যারেস্ট। কিন্তু মানুষের মধ্যে একটা প্রচণ্ড প্রতিক্রিয়া হলো। তা এমার্জেন্সি আমরা এখানে স্ট্রাইক করছি, কন্টিনিউয়াস স্ট্রাইক। আমাদের প্রথম 7 জনকে অ্যারেস্ট করে নিয়ে যায়, এটা কিন্তু ইমার্জেন্সি আগে। এবং সেখানে নিবেন চক্রবর্তী, আমি, অনিল সরকার, 7 জন ছিলাম। জেলের মধ্যে কিন্তু আমরা এমার্জেন্সি পাই। এইটা চলেছিল 77 সালে ফার্স্ট উইক অব্দি। আর ত্রিপুরায় আমরা অ্যারেস্ট না, তো এইসব আমাদের সাংবাদিক
ভূপেন দত্তকে অ্যারেস্ট করে নিয়ে যায় এবং একসঙ্গে আমি আর ভূপেন দত্ত ছাড়া পাই, লাস্টে পরে ছাড়া পাই। তা এখানে এরপরে খুব এমার্জেন্সির মধ্যে প্রচণ্ড হয়েছে, মানে কোনো নিরাপত্তা থাকে না, নিরাপত্তা নাই। সর্বনাশ আর নেশাদ্রব্যের বিরুদ্ধে লড়াইয়ে সারা দেশ আজ ঐক্যবদ্ধ। মাদকদ্রব্যের অপব্যবহার ও আন্তর্জাতিক অবৈধ পাচার বিরোধী দিবসে সচেতনতামূলক মোটর বাইক র্যালির সূচনায় মুখ্যমন্ত্রী। নেশামুক্ত ত্রিপুরা গড়তে প্রশাসনের পাশাপাশি জনগণকে এগিয়ে আসার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আজ আগরতলার উমাকান্ত ময়দানে আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, নেশার সামগ্রী বাজেয়াপ্ত করার বিষয়ে পুলিশের সাফল্য রয়েছে। অন্যদিকে HIV/AIDS মুক্ত ত্রিপুরা গড়তে স্কুল কলেজে সচেতনতামূলক কর্মসূচি করার উপর জোর দিয়েছেন তিনি। 8টা ডিস্ট্রিক্টের মধ্যে আমরা ডি এডিকশন সেন্টার আমরা খুলবো এবং একটা ডি এডিকশন সেন্টারে প্রায় 20 কোটি টাকার মতো আমরা ধার্য করেছি, বাজেটে রেখেছি, যে ডোনার মিনিস্ট্রি থেকে আমাদের আরো বড় আকারে ত্রিপুরাতে একটা ভালো ড্রাগ ডি এডিকশন সেন্টার যদি করা যায় সেই উপলক্ষে আমরা বলেছিলাম এবং সেই কারণে প্রায় 198 কোটি টাকার মতো আমাদের স্যাংশন হয়েছে বিশ্রামগঞ্জে। রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ বক্তব্য রাখতে গিয়ে পুলিশের সাফল্য তুলে ধরেন। ড্রাগসের বিরুদ্ধে জনজাগরণ তৈরি করার উপর তিনি গুরুত্ব দেন। इस वर्ष पहले 5 महीनों में 18,000 याबा टैबलेट्स को हमने अभी तक सीज किया है। गत एक वर्ष में 8.5 लाख गांजा प्लांट्स को नष्ट किया है। जो पिछले साल हमने 800 करोड़ से ज्यादा वैल्यू की ड्रग्स और गांजा प्लांट्स को नष्ट किया है। পুলিশ প্রশাসন এবং জনগণের সহযোগিতায় আগামী দিনে নেশামুক্ত ত্রিপুরা গড়ার উদ্দেশ্য সফল হবে বলে আশা ব্যক্ত করেছেন মুখ্য সচিব JK সিনহা। सबसे बड़ी बात यह है कि इसमें सभी लोगों का सहयोग मिल रहा है। मुझे पूरा विश्वास है कि आने वाले समय में आप लोगों की मदद से जो हम लोगों का प्रण है, जो उद्देश्य है, उसमें हमें सफलता मिलेगी। নার্কোটিক্স কন্ট্রোল বোর্ডের উত্তর পূর্বাঞ্চলের ডিডিজি আর সুধাকর ড্রাগসকে নিঃশব্দ ঘাতক হিসেবে উল্লেখ করেন। নেশামুক্ত ত্রিপুরা গড়তে পুলিশ এবং আধা সামরিক বাহিনীর অভিযানে তিনি সন্তোষ ব্যক্ত করেছেন। Today, let us all take a pledge to say no to drugs and say yes to life. Let's make Tripura a model state, not just for its culture and heritage, but for its resilience for the fight against drug menace. নেশামুক্ত ত্রিপুরা গড়ার আহ্বান জানিয়ে বাইক র্যালির সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বাইক র্যালিতে বিভিন্ন সামাজিক সংস্থা, পুলিশ এবং আধা সামরিক বাহিনীর জওয়ানরা অংশ নিয়েছেন। পরে একটি রক্তদান শিবির ঘুরে দেখেন তিনি। জন্য আমাদের প্রথম এর পরে একটা সেমিনার হবে, সেটা এজিএমসি যে নেশা এখন রাজ্যকে এবং সারা বিশ্বকে, সারা দেশকে যেভাবে গ্রাস করছে, তাতে আমাদের যুব সমাজ খুব একটা বিপদের মুখে আছে। এই নেশার বিরুদ্ধে গর্জে উঠতে হলে আমাদের সবাইকে নিয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে, কারণ এটি একটি কোনো ব্যক্তি বিশেষের সমস্যা না, এটা এখন একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় যুব বিষয়ক ক্রীড়া প্রতিমন্ত্রী রাক্সা নিখিল খাটসে সম্প্রতি 59 জেলা সদর কৈলাসহর সফর করেন। এই সফরকালে তিনি শৈব তীর্থ 59 সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম পরিদর্শন ও পর্যালোচনা বৈঠক করেন। So there is some that Davide they have, as they have जाने के लिए कुछ नहीं, देखो दूसरी तरीके से ले जाते हैं तो वहाँ का रेट तो एक बड़ी बात है। पूरा दिन ही रहेगा आप लोगों का। He has told me there are some issues related to our elected representatives. Thank you. Ma'am, प्रधानमंत्री जी
आदरणीय मोदी जी चाहते हैं कि नॉर्थ ईस्ट के सभी स्टेट जो है या जितने भी डिस्ट्रिक्ट है उससे ज़्यादा से ज़्यादा वहाँ पे डेवलपमेंट हो। जितनी भी केंद्र सरकार की योजना है उसका योजनाओं लोगों तक पहुँच रही या नहीं पहुँच रही उसका ठीक से एनालिसिस होना चाहिए। इस यहाँ पे भी काफ़ी अच्छी चर्चा हुई। जो 2-3 मुद्दे निकल के यहाँ पे आए, हाईवे को लेके हैं, देन उसके बाद बॉर्डर को लेके हैं, तो डेफिनेटली ये रिपोर्ट में हमारे आएंगे और फिर हम आगे डीएमओ को इसको फॉरवर्ड करके यहाँ के लोगों के लिए ज्यादा से ज्यादा केंद्र सरकार के माध्यम से और उसके साथ ही राज्य सरकार के माध्यम से कैसे हम डेवलपमेंट कर सकते, इसलिए भारत सरकार प्रयास। দেশের তৃতীয় পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে মিজোরাম গোয়ার পর স্থান করে নিল ত্রিপুরা। রাজ্যের শিক্ষার ইতিহাসে রচিত হলো এক স্বর্ণময় অধ্যায়। সাক্ষরতার আলোয় দীপ্ত ত্রিপুরা আত্মবিশ্বাস ও সচেতনতার নতুন অধ্যায়ে প্রবেশ করল। নবভারত সাক্ষরতা কার্যক্রমের সফল বাস্তবায়নের মাধ্যমে ত্রিপুরাকে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে আনুষ্ঠানিক ঘোষণার বর্ণময় সমারোহের সূচনা করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্য সাক্ষরতা মিশন কর্তৃপক্ষ এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বোতাম টিপে ত্রিপুরাকে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে ঘোষণা করলেন তিনি বলেন 2023-24 সালের প্রকাশিত PLSF এর রিপোর্ট অনুযায়ী রাজ্যে সাক্ষরতার হার দাঁড়ায় 93.7%। সাম্প্রতিক এই হার পৌঁছেছে 95.6%। বর্তমানে রাজ্য সার্বিক দিক দিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। এরই ফলশ্রুতিতে মিজোরাম গোয়ার পর দেশের তৃতীয় রাজ্য হিসেবে এই গৌরবের অংশীদার রাজ্য বলেন তিনি। 2023-24 সেখানে দেখা গেছে যে 93.7%, কিন্তু পরবর্তী সময়ে আরও সেটা অ্যাডভান্স হলো, সাক্ষরতার যে পার্সেন্টেজ আরও বাড়লো। 2024-25 অর্থবছর সেটা 95.6% বলেছে। আমি বলবো যে এটা একটা সামাজিক আন্দোলন। এটা কিন্তু একটা, যদি আমরা বলি যে এটা একটা প্রকল্প তাহলে ঠিক হবে না, এটা একটা সামাজিক আন্দোলন আমি বলবো। এবং এটা কিন্তু একা টিচার বা যারা শেখাচ্ছে তাদেরকে দিয়ে হবে না, এটা ইন জেনারেল সব মানুষেরই কিন্তু তার সহযোগিতা প্রয়োজন। এই অনুষ্ঠানে শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাবেল হেমেন্দ্র কুমার বলেন, উল্লাস প্রকল্পের মূল লক্ষ্য হলো সকলকে শিক্ষার আঙ্গনে নিয়ে আসা। 100 साल से ज्यादा के लोग, ज्यादा की लेडीज भी इस प्रोग्राम में हम लोगों का टारगेट रही है, वो भी बेनिफिशियरी इसमें रही है। जो एक वेलफेयर स्टेट का एक बहुत बड़ा लक्ष्य होता है कि किसी को भी इस दौड़ में पीछे ना छोड़े, नोबडी शुड बी लेफ्ट बिहाइंड। तो उसी थीम को टारगेट रखते हुए जो आज हम लोगों ने सभी लोगों को साक्षर किया है, वो डेफिनेटली हमारे स्टेट के लिए बहुत ही एक अच्छा माइलस्टोन है। পূর্ণ স্বাক্ষর রাজ্য ঘোষণা অনুষ্ঠানে উল্লাস পুস্তিকার আবরণ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী সহ অন্য অতিথিরা। পাশাপাশি উল্লাসের সফল বাস্তবায়নের উপর একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। বিভিন্ন জেলার নবস্বাক্ষরদের সংবর্ধনা প্রদান করা হয় এই অনুষ্ঠানে। অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের প্রাপ্তবয়স্ক শিক্ষা অধিকর্তা প্রীতি মিনা বলেন, আজকের এই ঐতিহাসিক দিনের জন্য সকলে গর্বিত। इंडिया में हमको बाय 2030 सस्टेनेबल डेवलपमेंट गोल के हिसाब से बाय 2030 इंडिया को फुली लिटरेट होना है और त्रिपुरा ने इतना बहुत बड़ा कंट्रीब्यूशन दिया है गवर्नमेंट ऑफ इंडिया को कि वन ऑफ द टॉप स्टेट्स में जो है फुल लिटरेट डिक्लेयर हुआ है। आपको इसके लिए बहुत बहुत बधाई हो। অনুষ্ঠানে নবস্বাক্ষররা নাটক, বাংলা লোকনৃত্য পরিবেশন করেন। বিকাশের ধারায় যুক্ত হচ্ছে রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্র। এর থেকে পিছিয়ে নেই কমলাসাগর কেন্দ্রটি। বৃহস্পতিবার মধুপুরে দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন ভবনের সূচনা হলো মুখ্যমন্ত্রীর হাত ধরে। এছাড়া 60টি আয়ুষ্মান আরোগ্য মন্দির ভবনের সূচনা ও 5টি উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মুখ্যমন্ত্রীর হাত ধরে বিশালগড়ের উন্নয়নে যুক্ত হলো আরও বেশ কয়েকটি পালক। প্রথমেই মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন বিশালগড় মহকুমার মধুপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন ভবন।
বিদ্যালয়টির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্র ও রাজ্যের সরকার। শিক্ষার প্রণালী, পরিকাঠামোগত উন্নয়ন, টেটের মাধ্যমে স্বচ্ছতার সহিত গুণগত মানসম্পন্ন শিক্ষক নিয়োগ, ক্লাসরুমের ব্যবস্থা করা ইত্যাদি সবই হচ্ছে শিক্ষার্থীদের আরও সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী বলেন, দেশের বর্তমান প্রধানমন্ত্রী চাইছেন দেশের অন্তিম ব্যক্তি পর্যন্ত উন্নয়ন পৌঁছে দিতে। তিনি দেশকে সব দিক দিয়ে উন্নত স্থানে প্রতিষ্ঠিত করেছেন বলেও উল্লেখ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আমাদের ত্রিপুরা সরকার আমরা চাইছি সব জায়গায় যেন উন্নয়ন। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার উনি যে বিষয়ের উপর জোর দেন যে উন্নয়ন ছাড়া কিচ্ছু হবে না, মানুষের সার্বিক উন্নয়ন খুবই প্রয়োজন। যে দেশের শেষ প্রান্তে যারা এখনো উন্নয়নের ছোঁয়া দেখেনি তাদের কাছে উন্নয়নের ছোঁয়া পৌঁছাতে হবে। এরপর বিশালগড় টাউন হলে মুখ্যমন্ত্রীর হাত ধরে ভার্চুয়ালি উদ্বোধন ও শিলান্যাস হয় একাধিক প্রকল্পের। এর মধ্যে রয়েছে 60টি আয়ুষ্মান আরোগ্য মন্দির, মহকুমা শাসক কার্যালয় ভবন, বিশালগড় থেকে গোলাঘাটি সড়ক, ডিসিএম কোয়ার্টার কমপ্লেক্স ইত্যাদির শিলান্যাস ও উদ্বোধন। সেখানে ভাষণ রাখতে গিয়ে রাজ্যের নানান উন্নয়নের দিক উল্লেখ করার পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর এক টেস্ট পলিসির কারণে শুধু ত্রিপুরা নয়, গোটা উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন হচ্ছে। একসময় উগ্রপন্থার সমস্যার জন্য এই অঞ্চলের পরিচিতি ছিল, এখন এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। ত্রিপুরাতেও নির্মূল হয়েছে উগ্রপন্থী সমস্যা। মাননীয় প্রধানমন্ত্রীজি অ্যাক্ট ইস্ট পলিসি যখন উনি বললেন, আজকে আমরা সমস্ত নর্থ ইস্টার্ন জোনে আগে কি ছিল, উগ্রবাদীদের অবস্থা, উগ্রবাদের জন্য নর্থ ইস্টে খ্যাত ছিল। সেই জায়গায় আজকে প্রায় 11টার থেকে 12টার মতো অ্যাকর্ড হয়েছে উগ্রবাদীদের সাথে। লাস্ট যে অ্যাকর্ড হয়েছে আমাদের এনএলএফটি এবং এটিটিএফ এর সাথে, আমরা এখন বলতে পারি ত্রিপুরাতে এখন মানে কোন টেররিস্ট ফ্রি ত্রিপুরা আমরা এখন ডিক্লেয়ার করতে পারি। আইন শৃঙ্খলার দিক দিয়ে ত্রিপুরা রাজ্য যে অনেকটাই ভালো অবস্থানে রয়েছে তার উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 2014 সালের পর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে গোটা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। আমাদের এখানে আইন শৃঙ্খলার দিক দিয়ে যদি আমরা কথা বলি, 28টা রাজ্যের মধ্যে আমরা নিচের দিক দিয়ে 3rd পজিশনে আমাদের আইন শৃঙ্খলা। বিরোধীরা প্রায় বলে আইন শৃঙ্খলা নয়, গণতন্ত্রের কথা বলে, কিন্তু কালকেই আমরা পালন করেছি গণতন্ত্রের হত্যা আমরা পালন করেছি। যে 50 বছর আগে যে ইমার্জেন্সি কংগ্রেস সরকার করেছিল তার ইতিকথা আমরা কিন্তু কালকে সবার সামনে আমরা রেখেছি। উল্লেখিত অনুষ্ঠানগুলিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অন্তরা সরকার দেব, বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব, বিশালগড় পুর পরিষদের চেয়ারপারসন অঞ্জন পুরকায়স্থ, সিপাহীজলা জেলার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, পুলিশ সুপার সহ বিশিষ্টরা। রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তেরা লুটিয়ে পথে করেছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। কবির এই উক্তিকে পাথেয় করে বাঙালির 12 মাসের 13 পার্বণ এই রথযাত্রা উৎসব রাজ্যের বিভিন্ন জায়গায় মহা সমারোহে পালিত হয়েছে। भगवान के आशीर्वाद से हमारे देश, हमारे राज्य जिस अभी उन्नति की तरफ, प्रगति की तरफ जा रहे हैं, आने वाले दिनों में ये बरकरार रहे, सब खुशियों के साथ, उमंग के साथ आने वाले दिनों में चलते रहे। यही आज के दिन में, रथ यात्रा के दिन में, मैं जगन्नाथ जी के श्री चरणों में वही निवेदन करता हूँ। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে আমাদের এই রথযাত্রাকে সামনে রেখে আমাদের ভক্তদের সমাগম এবং রথ মেলা, জাতি জনজাতির উভয়ংশের মানুষের আমরা এখানে বেল বন্ধন দেখতে পাই। কাজেই এই দিনটি আমাদের কাছে অত্যন্ত পবিত্রের দিন। আমি সকলের কাছে আবেদন রাখবো যে আসুন সবাই মিলে আমরা এই রথযাত্রা
আমরা সফলতা কামনা করি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আগামী দিন আমাদের এই ত্রিপুরা রাজ্য যাতে সমৃদ্ধশালী হয়। রথের সামনে উনি দক্ষিণ ত্রিপুরা লোকসভা আসনের মাননীয় সাংসদ যাত্রা হচ্ছে আর দিনে দিনে আমাদের কৃষ্টি সংস্কৃতির যে ব্যবস্থাগুলো সেগুলোকে সুদৃঢ় করার জন্য, ভারতীয় পরম্পরাকে সুদৃঢ় করার জন্য আমাদের সনাতন ব্যবস্থা যারা রয়েছেন, যেসে ইস্কন মন্দির আছে, রামকৃষ্ণ মিশন আছে, হরিওম আছে, অনুকূল ঠাকুর আছে, রাম ঠাকুর আছে, এভাবে বিভিন্ন ধার্মিক অনুষ্ঠান, ধার্মিক ব্যবস্থার মাধ্যমে আমরা আমাদেরকে আমাদের সংস্কৃতির সঙ্গে ধরে রাখি। মহিলা কমিশনের চেয়ারপারসন বাইকুলা জগন্নাথ মন্দির বাইকুলা ত্রিপুরার মান্য গণ্য হরে রাম রাম তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুক্তধারা প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। মাটিতে তারা অন্নগ্রহণ দেশদ্রোহিতা আমরা তার বিরুদ্ধে তৈরি করতে পারি, তাহলে আমরা একটা সুন্দর সমাজ। ওনার এই বন্দে মাতরম সঙ্গীত বা আমাদের এতগুলো সাহিত্যিক তিনি যেগুলো আমাদের দিয়েছেন, এগুলোর প্রত্যেকটা তখনকার সময়ে প্রাসঙ্গিক ছিল, তখনকার সময় আমাদের প্রয়োজন ছিল। আজকে যদি ধরুন বঙ্কিমচন্দ্র জীবিত থাকতেন, অর্থাৎ এই সময় যদি থাকতেন, তাহলে তিনি কি বলতেন, ওনার কি ভাবনা থাকতো। আজকে আমাদের এগুলো ভাবতে হবে। তো আজকে সমস্যাটা কি, তখনকার যে ব্রিটিশের বিরুদ্ধে যে লড়াইটা ছিল আমাদের, আজকে কিন্তু এই লড়াইটা তো আর দরকার নেই। আমরা স্বাধীন ভারতের নাগরিক। আজ আমাদের লড়াইটা ওই এইচআইভির বিরুদ্ধে আমাদের লড়তে হবে। আজ যে জীবের প্রেমের কথা বলছি আমরা, আমাদের এই ছোট্ট রাজ্যে শত শত ছেলে মেয়েরা আমাদের অনাথ আশ্রমে, অথচ আমরা কেউ আমাদের মতো মানুষ যারা কেউ এগিয়ে আসেন একটা শিশুকে গ্রহণ করার জন্য, আমি তার শিশুর দেখভাল করব। অথচ বাড়িতে ডগি নিয়ে আসি, বিদেশি ডগি পালছি, আমরা জীবের প্রেমের কথা বলছি। এগুলো আমাদের সামাজিক ব্যাধি। আমাদের সেগুলো যে সামাজিক যে ব্যাধিগুলো বা রাজনৈতিক ব্যাধিগুলো, এগুলোকে নিয়ে আজ আমাদের ভাবতে হবে, আর সকলে মিলে এগুলোর বিরুদ্ধে লড়াই করতে হবে। গোটা বিশ্বের খাবার টেবিলে ইতিমধ্যেই পৌঁছে গেছে রাজ্যের আনারস। একে আরো জনপ্রিয় করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সেই লক্ষ্যেই আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হলো শুক্রবার পঞ্চম ত্রিপুরা আনারস উৎসব। Tripura's pineapple to newer heights. Just a festival, it is a tribute to our farm. I would like to extend my warm welcome to growers, entrepreneurs, investors, and economic catalyst for rural communities and আমাদের আগে, আমাদের সরকার আসার আগে তখন কৃষকরা দাম পেত না, তারা প্রোডাকশন করতো, কৃষকরা দাম পেত না। আমরা সরকারিভাবে তাদেরকে হেল্প করছি, কৃষকদের পাশে দাঁড়াচ্ছি, তাদের উৎপাদিত ফসল
যেন সঠিক দাম পায় এবং তাদেরকে সাহায্য করার জন্য আমাদের সরকার এগিয়ে আসছে। আগামী দিনে যেন আরও বেশি আমাদের কেন্দ্রীয় মন্ত্রী আমাদের সিন্ধিয়াজি উনি ইনিশিয়েটিভ নিয়েছেন আমাদের ত্রিপুরার কুইন পাইনাপলকে গ্লোবাল ব্র্যান্ড বানানোর জন্য চিন্তা করছে এবং এই জন্য আমরা 132 কোটির একটা প্রজেক্টের আমরা চিন্তা ভাবনা করছি। আমাদের কৃষকরা যারা এগিয়ে আসে এবং পাইনাপেল আমরা শুধুমাত্র সিজনাল ফ্রুটস নয়, এটা এখন স্ট্যাগারিং পদ্ধতি পর্যন্ত আমরা করছি, অর্থাৎ 12 মাস আপনি আনারস পান। আজকে আর সময় নেই, এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে খবরের ডায়েরিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।